করছিস? এখন আমি তাহলে করাচ্ছি যে পারমাণবিক কক্ষকের অভিলেপনের মাধ্যমে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। তাহলে সমযোজী বন্ধন আমরা কীভাবে সৃষ্টি হয়, যে দুটো পরমাণুর মধ্যে যে অরবিটালগুলো থাকে এস পি ডি, এইগুলো অভিলিপ্ত হয়ে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করে। এবার এই অভিলেপনের ক্ষেত্র বা ক্ষেত্র বিস্তার যত বেশি হয়, তার সমযোজী বন্ধনের দৃঢ়তা তত বেশি হবে এবং তার স্থায়িত্ব তত বেশি হবে। তো আমরা কোন মানে অরবিটাল কিভাবে বিন্যস্ত হতে পারে সেগুলো নির্ভর করবে কার উপরে। যেমন এস আছে, পি অরবিটাল আছে, এসপি। তো পি অরবিটালগুলোর মাঝখানে যে কোণগুলো, সেগুলো কত ডিগ্রি কোণ করে থাকে এটা তো আমরা কি জানি। এটা হচ্ছে এরকম করে তিনটে তল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এর মাঝের কোণগুলোর প্রত্যেকটা কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি করে থাকে। এবার এস আর পি এর যদি অভিলেপন সৃষ্টি হয়, তাহলে অভিলেপন কীরকমভাবে হতে পারে? অভিলেপনটা হতে পারে sp3 হতে পারে, sp2 হতে পারে, আর sp হতে পারে। তাহলে এই তিনটে যদি হয়, তার মধ্যে বন্ধন কোণগুলি কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট, 120 ডিগ্রি আর 180 ডিগ্রি। 180 ডিগ্রি এই তিনটে বন্ধন কোণ হতে পারে। sp3-র জন্য 109 ডিগ্রি, sp2-র জন্য 120 ডিগ্রি এবং sp-র জন্য হচ্ছে 180 ডিগ্রি। তো ইলেকট্রন যখন দিবে একটা পরমাণু আর একটা পরমাণুকে, সেই পরমাণুর কক্ষক যেগুলো থাকবে, সেই কক্ষকগুলো যে দিকে বিন্যস্ত থাকবে, সেই দিকটাই হচ্ছে সমযোজী বন্ধনের দিক নির্দেশ করে। ঠিক আছে? তাহলে এই জন্যই সমযোজী বন্ধনের কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে, কিন্তু তড়িৎযোজী বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নাই। বা আমরা জানি যে প্লাস মাইনাসের আকর্ষণ বল, সেটা মানে যেদিক খুশি সেদিক হতে পারে। সমযোজী এবং অসমযোজী বন্ধন, এই দুটো বন্ধনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট অভিমুখ পাই। তো সমযোজী বন্ধন আমরা কিভাবে, মানে কত প্রকারে হতে পারে? দু প্রকারে হতে পারে। একটাকে বলি আমরা সিগমা বন্ধন, সিগমা, আর এটাকে বলছি পাই বন্ধন। ঠিক আছে? তাহলে সিগমা বন্ধন কি উপায়ে গঠিত হতে পারে? সিগমা বন্ধন গঠিত হওয়ার আমরা সাধারণত তিনটে উপায় দেখি। এক নম্বর কি, দুটো বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের যখন অভিলেপন হবে তখন অক্ষ বরাবর, ঠিক আছে, যে অক্ষ বরাবর যদি হয় তাহলে সেটা বিশুদ্ধ অরবিটাল, পারমাণবিক অরবিটালটাকে ইংরেজিতে আমরা বলি এও মানে হচ্ছে অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে? অ্যাটমিক অরবিটাল। তাহলে বিশুদ্ধ অ্যাটমিক যে অরবিটাল হয়, সেই অরবিটালের অভিলেপন যদি ধরা হয়, তাহলে আমরা এটা কি হতে পারে? এস এর মধ্যে হতে পারে, পি এর মধ্যে হতে পারে, অথবা ডি এর মধ্যে হতে পারে। এই যে অভিলেপনটার ফলে মানে একটা নির্দিষ্ট কি বন্ধন সৃষ্টি করছে? সিগমা বন্ধন সৃষ্টি করছে। যেমন আমি এর মধ্যে যদি করি, এটা এস অরবিটাল, আরেকটা এস অরবিটাল আসলো। ঠিক আছে? তাহলে এটা একটা পারমাণবিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, আর এটাও আরেকটা অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক কক্ষক, দুটো কাছাকাছি আসলো। কাছাকাছি এসে তারা অভিলেপন হলো। ঠিক আছে? একটা আরেকটার উপরে এসে অভিলিপ্ত হলো। এবার অভিলিপ্ত হওয়ার ফলে, ঠিক আছে, যখন অভিলিপ্ত হলো তখন এরা সমযোজী বন্ধন সৃষ্টি করলো। সমযোজী কি বন্ধন সৃষ্টি করলো? এক বন্ধন। কিসের মধ্যে সৃষ্টি করলো? এস আর এস এর মধ্যে। ঠিক আছে? এখানে যেমন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এরকম বন্ধন সৃষ্টি করে। তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল যদি বিশুদ্ধ অ্যাটমিক অরবিটাল হয়, তাদের মধ্যে হতে পারে, এটা পি এর মধ্যে হতে পারে। যদি পি এর একটা উদাহরণ দিই, মনে করে এটা পিএক্স, দুটো অ্যাটমিক অরবিটাল দুটো কাছাকাছি আসলো, এসে এরা কী করলো? দুটো বন্ধন সৃষ্টি করতে পারে। এটা তাহলে পি এর মধ্যে সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধনটা কি? সিগমা বন্ধন হচ্ছে দুটো পারমাণবিক কক্ষক যখন থাকবে, দুটো অ্যাটমিক অরবিটাল যখন থাকবে, তাদের মধ্যে যদি মুখোমুখি, ঠিক আছে, এটাকে আমরা বলি হেড অন, মানে মুখোমুখি, দুটো মুখোমুখি অভিলেপন যদি হয়, তাহলে সেই মুখোমুখি অভিলেপনকে বলা হয় সিগমা বন্ধন। দুটো অ্যাটমিক অরবিটাল তাদের মুখোমুখি, মানে এর যেমন এটার মুখ এটা, এটার মুখ এটা, তাহলে এই দুটো মুখোমুখি অভিলেপন যদি হয়, তাহলে সেই মুখোমুখি অভিলেপনকে বলি আমরা সিগমা বন্ধন। আর সিগমা বন্ধন কত উপায় হতে পারে? তিনটে উপায় বললাম। তার মধ্যে এক নম্বর কি বললাম? বিশুদ্ধ অ্যাটমিক অরবিটালের মধ্যে, মানে এস এর মধ্যে, পি এর মধ্যে বা ডি এর মধ্যে। দু নম্বর কি?
2 নম্বর মনে করে একটি রেস পরমাণু মানে একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, এরকম হতে পারে। মানে দুটো আলাদা আলাদা কক্ষক, এই দুটো আলাদা আলাদা কক্ষকের মধ্যে যে অভিলেপন সেটাকে সেটাও কিন্তু সিগমা বন্ধন গঠিত হতে পারে। যেমন আমি বলছি, যেমন হাইড্রোজেন পরমাণু মনে করে এখানে আছে, তার কি থাকে, হাইড্রোজেনের রেস কক্ষ থাকে, এটা কি কক্ষ থাকে, 1s। ঠিক আছে, সেই রকম ফ্লুরিন পরমাণু যদি থাকে তাহলে ফ্লুরিন পরমাণুর কি কক্ষক থাকবে, পি। আমরা যেটাকে যদি এক্স অক্ষ বরাবর ধরি তাহলে এটা পি এক্স অরবিটাল হবে। এবার পি এক্স মানে 2px, তাহলে এস এর সঙ্গে 2px ফ্লুরিন পরমাণুর, এটা হাইড্রোজেন পরমাণু, মুখোমুখি ওভারল্যাপ হলো। এই যে এসটা কী করলো, পি এর সঙ্গে অভিলিপ্ত হলো। এবার এসটা পি এর সঙ্গে অভিলিপ্ত হওয়ার ফলে যে বন্ধনটা সৃষ্টি হলো, আগেরটা যেমন এস এস বলছিলাম বা পি বলছিলাম, এটা তাহলে কি বলবো, এস এর সঙ্গে পি, এসপি সিগমা বন্ধন, সিগমা বন্ধন এসপি সিগমা বন্ধন, এক্স অক্ষ বরাবর সিগমা বন্ধনটা গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে দুটো টাইপ, এটা বিশুদ্ধ এস এর মধ্যে বা বিশুদ্ধ পিপির মধ্যে হতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে আলাদা আলাদা হতে পারে। পি এর সঙ্গে যেমন এস এর করলাম, পি এর সঙ্গে ডি এর হতে পারে, পি এর সঙ্গে আবার ডি অরবিটালের মধ্যে সিগমা হতে পারে। কিন্তু সিগমা বন্ধন হতে গেলে আমাদের মাথায় রাখতে হবে এটা মুখোমুখি ওভারল্যাপ হতে হবে। ঠিক আছে, 3 নম্বর এখানে বলেছে যে দুটো পি কক্ষকের অক্ষ বরাবর অভিলেপনের ক্ষেত্রেও বন্ধন সৃষ্টি হতে পারে, এই যে আমরা করেছি এই যে বিশুদ্ধ পি অরবিটালের ক্ষেত্রে। তো যদি এরকম হয়, একটি বিশুদ্ধ আর একটি সংকর কক্ষক যদি হয়, তাহলে সিগমা বন্ধন গঠিত হলে কি ব্যাপারটা হয় আমরা যদি তুলনা করি, তাহলে কি হয় যে যখন একটা সংকর কক্ষক তৈরি হয়, মনে করে এস এর সঙ্গে পি এর সংকর কক্ষক তৈরি হচ্ছে, তাহলে সংকর কক্ষক তৈরি হওয়ার পরে এটা তো প্রথমে ওভারল্যাপ হয়, এস এর সঙ্গে পি ওভারল্যাপ হলো, বন্ধন সৃষ্টি হলো। বন্ধন সৃষ্টি হওয়ার ফলে সংকর কক্ষক যখন মানে সৃষ্টি হয়ে যায় তখন সিগমা বন্ধন গঠিত হয়, এবং সিগমা বন্ধন গঠিত হওয়ার পর দেখবি এই যে পি এর এই যে নোড মানে এটাকে বলা হয় নোড, তো এই নোডের ইলেকট্রন ঘনত্ব কমে যায় যখন বন্ধন সৃষ্টি হয়ে যায়, দিয়ে এখানে তখন এই ইলেকট্রন ঘনত্ব এদিকে বেড়ে চলে আসে। মানে একটা বিশুদ্ধ সংকর কক্ষকের সঙ্গে যখন আমরা আর একটা সংকর কক্ষকের অভিলেপন ঘটাই তখন এরকম দাঁড়ায়। আবার ওরকম করে পি যদি পি এর একটা সংকর কক্ষক অলরেডি বন্ড করে আছে, আরেকটা পি এর একটা সংকর কক্ষক অলরেডি বন্ড করে আছে, বন্ধন করে আছে, তাহলে এর মধ্যে অভিলেপন হবে। তাহলে অভিলেপনের ফলে কী হবে, এর মধ্যে সিগমা বন্ধন গঠিত হবে মুখোমুখি ওভারল্যাপের ফলে। এবার মুখোমুখি ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হলে এই সংকর কক্ষগুলির ইলেকট্রন ঘনত্ব এইদিকে কমে যাবে। ঠিক আছে, এইভাবে সিগমা বন্ধনগুলো গঠিত হয়। তারপরে কি, তারপরে আছে সিগমা বন্ধনের দেখবি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুটো পরমাণুর মধ্যে কিন্তু একাধিক সিগমা বন্ধন সম্ভব নয়, মানে এ আর বি দুটো পরমাণু যদি বন্ধন গঠিত করে একটাই সিগমা বন্ধন গঠিত হবে, বাকি যদি গঠিত হয় সে বাকিগুলো হচ্ছে পাই বন্ধন হবে, মাথায় রাখতে হবে বাকিগুলো পাই বন্ধন। আর সিগমা বন্ধন গঠিত হতে গেলে দুটোর মধ্যে হেড অন ওভারল্যাপ বলা হয়, মুখোমুখি ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপ হতে হয়। ঠিক আছে, দুটি পরমাণুর মধ্যে শুধুমাত্র সিগমা বন্ধন গঠিত হলে তাদের একটিকে স্থির রেখে অপরটিকে মুক্ত ঘূর্ণন সম্ভব। মানে মনে করে এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু যখন গঠিত হবে তখন এরা কী করবে, এরা মানে একটাকে স্থির রেখে অপরটা কিন্তু সিগমা বন্ধন ঘূর্ণন হতে পারে, ঘুরতে পারে। ঠিক আছে, তো সিগমা বন্ধন দু প্রকারের হয় আমরা জানি, একটা হচ্ছে সমযোজী সিগমা বন্ধন, আমরা পড়েছি সমযোজী বন্ধন মানে সেগুলো সিগমা বন্ধন এক বন্ধনগুলো, আর সমযোজী সিগমা বন্ধনের সাথে সাথে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে অসমযোজী সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন দু রকমের হতে পারে, একটা সমযোজী যেমন হাইড্রোজেন হাইড্রোজেন, আর অসমযোজী মনে করে অ্যামোনিয়ার NH3 সঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রনটা এটা কাকে দিলে, H+কে দিল, তাহলে এটা নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে। ঠিক আছে, তাহলে সমযোজী সিগমা বন্ধন দুটি পরমাণুর ইলেকট্রন জোড় যেটা থাকে সেটা যুগ্ম অবস্থায় চলে আসে, মানে একটা পরমাণুর একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন দুটো মিলে এক জোড়া ইলেকট্রন সৃষ্টি করে। আর অসমযোজীর ক্ষেত্রে এক জোড়া ইলেকট্রন দান করে, আর সমযোজীর ক্ষেত্রে এক জোড়া ইলেকট্রন সৃষ্টি করে। ঠিক আছে, তো এইভাবে আমরা সিগমা বন্ধন গঠিত করব। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পাই বন্ধন। তাহলে পাই বন্ধন কি, পাই বন্ধন হচ্ছে যখন দুটো পরমাণুর দুটো অরবিটাল, সাধারণত পি অরবিটাল, পি এবং ডি অরবিটাল, ঠিক আছে, দুটো পি অরবিটালের পাশাপাশি ওভারল্যাপন, মানে পাশাপাশি মানে সাইডওয়েজ ওভারল্যাপ, ওটা হচ্ছে প্রথমটা ছিল সিগমা বন্ধনটা হচ্ছে
হেড অন ওভারল্যাপ, আর এটা হচ্ছে সাইড ওয়েজ ওভারল্যাপ। তাহলে সাইড ওয়েজ ওভারল্যাপের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে বলি আমরা পাই বন্ধন। তাহলে পাই বন্ধন গঠনে অভিলেপনের ক্ষেত্রে বিস্তার কিন্তু সিগমা বন্ধনের মতো অত হয় না, ঠিক আছে। সিগমা বন্ধনের বিস্তার কিন্তু অনেক বেশি হয়। আমরা সিগমা বন্ধন তো দেখেছি, সিগমা বন্ধন তো কী আছে, সিগমা বন্ধনগুলো দেখ সব মুখোমুখি অভিলেপন হয়, এবার এর বিস্তারগুলো কী হয়, অনেক বেশি হয়। কিন্তু পাই বন্ধনের বিস্তার এবার আমরা দেখব, পাই বন্ধনের বিস্তার কিন্তু অতটা বেশি হয় না, আর এই জন্য সিগমা বন্ধনের থেকে পাই বন্ধন দুর্বল হয়, ঠিক আছে, এবং কম স্থায়ী হয় এবং অধিক সক্রিয় হয়। মানে সিগমা বন্ধন সহজে ভাঙতে চায় না, কিন্তু পাই বন্ধনগুলো সহজে ভেঙে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা মাধ্যমিকে করেছি ইথিলিন অণু CH2CH2, তো কোনো পরমাণুর মধ্যে কিন্তু একটার বেশি কখনো সিগমা বন্ধন হবে না। তার মানে কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন হয়েছে, হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা বন্ধন, এটার সঙ্গে একটা সিগমা বন্ধন, একটার সঙ্গে একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন দুটো হাইড্রোজেনের সঙ্গে। বাকি এই কার্বন কার্বনে আরেকটা যে বন্ধন আছে, এই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। এই যে 2 নম্বর যে বন্ধনটা, সেই 2 নম্বর বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে কার্বন কার্বনে কী আছে, একটা সিগমা আর একটা পাই বন্ধন আছে। একটা সিগমা বন্ধন আগে গঠিত হবে, তবেই কিন্তু পাই বন্ধন গঠিত হবে। সিগমা বন্ধন গঠিত না হওয়া অবধি কিন্তু পাই বন্ধন গঠিত হবে না, ঠিক আছে। তাহলে পাই বন্ধন কোথায় কোথায় থাকে, ইথিলিনে যেমন থাকে, অ্যাসিটিলিনে থাকে। অ্যাসিটিলিনে কীরকম থাকে, এখানে দেখ, এখানে একটা সিগমা হবে, এইগুলো হচ্ছে সিগমা, মানে একটা সিগমা বন্ধন থাকবেই। আর বাকি কটা আছে, এখানে 3টে বন্ধন আছে, তার মধ্যে একটা সিগমা চলে গেল, তাহলে বাকি দুটো কি, বাকি দুটো পাই। তাহলে একটা সিগমা, এখানে দুটো পাই, ক্লিয়ার। তাহলে এই দুটো পাই, একটা সিগমা পেয়ে গেলাম আমরা। এইভাবে আমাদের পাই বন্ধনগুলো গঠিত হয়। কোনো পরমাণুর মধ্যে একটার বেশি কিন্তু সিগমা বন্ধন কখনো গঠিত হবে না, কারণ একটার বেশি কখনো মুখোমুখি ওভারল্যাপ হওয়া সম্ভব নয় দুটো কক্ষকের মধ্যে, ঠিক আছে। তো পাই বন্ধনটা কীভাবে গঠিত হচ্ছে, পি এক্স অরবিটালটা তো আমরা সিগমা দেখলাম, মনে কর পি জেড অরবিটালটা দেখতে এরকম। এটা মনে কর কার্বন 1, এটা 1 দিলাম আমরা C1, এটাকে C2 দিলাম, তাহলে এটা কি C1 দিলাম আমরা নাম কার্বন 1, আর এটা এই কার্বন পরমাণুটাকে আমরা দিচ্ছি C2। এগুলো কি অরবিটাল আছে, এটা হচ্ছে 2p জেড অরবিটাল, এটাও 2p জেড অরবিটাল। তাহলে এটা দেখ পাশাপাশি আছে, পাশাপাশি এরা পাশাপাশি দুটোর মধ্যে আকর্ষণ বল সৃষ্টি করছে, ঠিক আছে। এই আকর্ষণ বল সৃষ্টি করার ফলে এরা কাছাকাছি আসলো, কাছাকাছি এসে কি করলো, কাছাকাছি এসে এরা এই পি জেড অরবিটাল আর এই পি জেড অরবিটাল দুটোর মধ্যে দেখ ওভারল্যাপ হলো, একটা সাইড পাশাপাশি ওভারল্যাপ হলো। আগেরটা মুখোমুখি ছিল, এইটা হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ। তাহলে এই পি জেডের মধ্যে এটা জেড অরবিটাল, এটা জেড অরবিটাল, তাহলে এই যে পাশাপাশি ওভারল্যাপ সৃষ্টি হলো, দি আলটিমেট এটা একটা পাই বন্ধন সৃষ্টি হলো। মানে এটা ওভারল্যাপটা যদি আরেকটু ভালো করে লিখে দিই তাহলে এরকম করে, এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে বলি আমরা পাই বন্ধন, ঠিক আছে। এটা যেমন পি জেডের মধ্যে হলো, আর লাস্ট অব্দি এটা কী হয় বলতো, এমও থিওরিতে গিয়ে দেখবো যে এটা লাস্টে এরকম থেকে যাবে, মানে এরকম উপরের দিকে ইলেকট্রন ঘনত্ব বেশি, নিচের দিকে ইলেকট্রন ঘনত্ব বেশি। তো তারপরে আমরা দেখব যে অ্যাসিটিলিন অণু, অ্যাসিটিলিন অণুতে কী আছে, একটা সিগমা আছে আর দুটো পাই আছে। এই দুটো পাই কীভাবে গঠিত হয় দেখ, এদের পিজেড পিজেড, এর পিজেড এর পিজেড, তাহলে পিজেড পিজেডের মধ্যে কী হচ্ছে, পাই বন্ধন গঠিত হচ্ছে। আর পি ওয়াই অরবিটালটা যেটা থাকবে, এটা পি ওয়াই অরবিটাল, এই পি ওয়াই অরবিটাল, এই পি ওয়াই অরবিটালের মধ্যেও কিন্তু পাই বন্ধন। তার মানে পাশাপাশি কী থাকতে হচ্ছে, পাশাপাশি থাকতে হচ্ছে এবং সমান্তরাল থাকতে হচ্ছে দুটো অরবিটালকে, তবেই কিন্তু পাই বন্ধন গঠিত হবে। তাহলে পাই বন্ধন গঠিত হওয়ার শর্ত কি, দুটো পি অরবিটাল, বা এটা কিন্তু পি এর সঙ্গে করেছি আমরা, এটা ডি এর সঙ্গেও করা যায়, ডি এর সঙ্গে আমরা দেখাবো পরে। তাহলে ডি এর সঙ্গেও গঠিত হতে পারে। তাহলে পাশাপাশি এবং সমান্তরাল এটা থাকলে তবেই পাই বন্ধন গঠিত হয়। তাহলে পাই বন্ধনের বৈশিষ্ট্যগুলো যদি দেখি, আমরা দেখব যে দুটো পি অরবিটাল বা পি কক্ষকের পাশাপাশি অভিলেপনে পাই বন্ধন গঠিত হয়। এখানে বইয়ে তাই লেখা আছে, কিন্তু পি অরবিটাল ছাড়া ডি অরবিটালের মধ্যেও পাই বন্ধন গঠিত হয়, মানে যেটাকে আমরা ডি পাই বন্ধন বলতে পারি। এটা যেটা বলছে এটা হচ্ছে পি পাই বন্ধন বলবো। আমরা যেমন সিগমা বন্ধনকে কি বলছিলাম, পি সিগমা বন্ধন বলছিলাম। পাই বন্ধনগুলোকে এরকম করে নামকরণ করা হয়, পি পাই ডি পাই, মানে ডি অরবিটালের সঙ্গে ডি অরবিটাল, পি অরবিটালের সঙ্গে পি অরবিটাল, তাহলে পি পাই নামকরণ করা হবে। এবার পাই বন্ধন যখন গঠিত হবে, দুটো পরমাণুর মধ্যে সিগমা বন্ধন আগে গঠন করবে, তারপরে পাই বন্ধন গঠন করবে। সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ যদি এরকম থাকে,
যদি এরকম মুখোমুখি থাকে তাহলে পাই বন্ধনের মেঘ দুটো কী থাকে, লম্বভাবে থাকে, ঠিক আছে। দুটোর মেঘ কিন্তু পুরোপুরি ক্রস মানে পুরো লম্বভাবে থাকে। দুটো পরমাণুর মধ্যে কেবল পাই বন্ধন গঠন সম্ভব মানে হবে তখনই যখন সেটা সিগমা বন্ধন গঠিত হবে। কখনো সিগমা বন্ধন ব্যতীত পাই বন্ধন গঠিত হবে না। পাই বন্ধন কিন্তু অনেক দুর্বল হয়, এটাকে সহজে ভাঙা যায়, এটার অভিলেপনটা ততটা ভালো হয় না। এই যে পাশাপাশি অভিলেপন আছে, পাশাপাশি অভিলেপন ততটা ভালো হয় না, সেজন্য পাশাপাশি অভিলেপন ভালো হয় না বলে এদের অভিলেপন মাত্রাটা খুব কম হয় বলে এরা দুর্বল হয়, সহজে ভেঙে যায়। মানে সিগমা বন্ধনকে ভাঙতে যতটা শক্তি লাগে পাই বন্ধনকে ভাঙতে ততটা শক্তি লাগে না, ঠিক আছে। তাহলে দুটো পরমাণুর মধ্যে কিন্তু কখনো তিনটে পাই বন্ধন গঠন সম্ভব নয়, কারণ আমাদের কার্টেশীয় যে মানে তত্ত্ব সেটাতে কি থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ থাকে। যদি আরেকটা অক্ষ থাকতো, জেডের পরে যদি আরেকটা অক্ষ থাকতো, 3Dর পরিবর্তে যদি 4D থাকতো, তবেই কিন্তু তিনটে পাই বন্ধন সম্ভব হতো। তাই আমরা তিনটে পাই বন্ধনের বেশি কখনো সম্ভব হয় না, ঠিক আছে। তাহলে দুটো পরমাণুর মধ্যে দুটো পাই বন্ধন গঠিত হলে তাহলে তল দুটির সঙ্গে পরস্পর কত ডিগ্রি কোণে থাকবে, এটা যেমন এক্স জেডের সঙ্গে 90 ডিগ্রি, আবার এটা দেখে মনে হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়ালি কী থাকে বলতো, অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি এরকম করে থাকে না, প্রত্যেকটা কোণের সঙ্গে প্রত্যেকটা 90 ডিগ্রি। এক্স ওয়াইয়ের সঙ্গে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বা ওয়াই জেডের সঙ্গে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ মানে 3D যেটা ত্রিমাত্রিক গঠন, সেই ত্রিমাত্রিক গঠনে অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক গঠন কি, এটা মনে করে এক্স অক্ষ আর এটা মনে করে ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা কীরকম খাড়া থাকে, তাহলে এর মধ্যে কত ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে কোণ। আবার দেখ ওয়াইয়ের সঙ্গে জেডেরও 90 ডিগ্রি, আবার এক্সের সঙ্গে জেডেরও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো পরমাণুর মধ্যে দ্বিবন্ধন উপস্থিত থাকলে তাদের মধ্যে একটা সিগমা থাকবে আর একটা কী থাকবে, পাই থাকবে। যদি ত্রিবন্ধন উপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে একটা সিগমা আর বাকি দুটো পাই থাকবে, ঠিক আছে। তাহলে পাই বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু দুটির একটিকে স্থির রেখে অপরটিকে, যেমন সিগমা বন্ধনে এরকম করে একটা সাপেক্ষে একটাকে স্থির রেখে আর একটাকে ঘোরাচ্ছিলাম, এরকম করে ঘুরছিল, কিন্তু এটা থেকে কিন্তু ঘুরতে পারে না, পাই বন্ধন কিন্তু ঘুরতে পারে না। কারণ পাই বন্ধন যদি ঘোরানো হয় তাহলে পি অরবিটাল দুটো পাশাপাশি আছে, এই পাশাপাশি যখনই ঘোরাবো তখন কী হয়ে যাবে, আর পাশাপাশি থাকবে না, সমান্তরাল থাকবে না, সমান্তরাল না থাকলে তখন তাদের মধ্যে আর পাই বন্ধন থাকবে না, তাই পাই বন্ধনটা কী হয়, ভেঙে যায়। সেজন্য পাই বন্ধনকে ফ্রি রোটেশন বা ঘোরাতে পারা যায় না, ঠিক আছে। তাহলে এই হলো সিগমা এবং পাই বন্ধন। এরপরের দিন তাহলে আমরা ইএমও থিওরিটা করাবো, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।